দেখতে পাচ্ছেন আপনারা সবাই? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা। অনলাইনে ক্লাসে এত অ্যাটেন্ডেন্স কম হলে হবে? স্যার মূলত মনে হয় হয়তো আগে থেকে ইনফরমেশন করলে স্যার এটা আমার জন্য ভালো হয়েছে। সবাই তো অ্যাক্টিভ থাকে না, হয়তো নেট ওপেন থাকে না। আচ্ছা, না এটা তো গতকালকে এইভাবে নোটিস করেছিল না, মানে ডিপার্টমেন্ট থেকে তো নোটিস করা হয়েছে মনে হয়। আচ্ছা, যাই হোক, তা আমরা তো সবাই তো মিড টার্ম দিয়েছেন না, কেমন হয়েছে মিড? স্যার ভালো হয়েছে। ভালো হয়েছে। আচ্ছা, যাই হোক, আমরা আজকে চ্যাপ্টার 5 থেকে শুরু করব, স্ট্র্যাটেজিক মার্কেটিং ম্যানেজমেন্ট। ঠিক আছে, যে আমরা স্ট্র্যাটেজিক মার্কেটিং ম্যানেজমেন্টটা কিভাবে করতে পারি। তো এখানে দেখেন, আমাদের আজকে আমরা যে দেখবো যে মূলত মানে যে ডিসক্রাইব দ্য নেচার এন্ড স্কোপ অফ স্ট্র্যাটেজির ব্যাপার বিষয়গুলা এক্সামিনিং ইতে। তো সেই জিনিসগুলা একটু দেখবো আমরা, এক্সামিন ফেজ অফ স্ট্র্যাটেজিক মার্কেটিং। স্ট্র্যাটেজি কি আমরা সেটা তো জানি, জি যে স্যার। স্ট্র্যাটেজি মূলত হচ্ছে যে একটা প্ল্যান যেটা আপনার ইন্টিগ্রেটস অর্গানাইজেশনস মেজর গোলস পলিসিস ডিসিশন সিকোয়েন্সেস অফ অ্যাকশনস ইন আ কোহেসিভ রোল, তাই না? এটা হচ্ছে যে স্ট্র্যাটেজিটি সাধারণত হচ্ছে যে একটা মানে গেম, মানে স্ট্র্যাটেজি বলতে আমরা কি বুঝি? স্ট্র্যাটেজিটা হচ্ছে সাধারণত একটা গেম প্ল্যান, তাই না? যে একটা স্ট্র্যাটেজি মানে আমরা কিভাবে জিনিসটা করব। তো সেই জিনিসটা হচ্ছে যে মানে আমরা বলতে স্ট্র্যাটেজি বুঝি সাধারণত আপনার যে মেজর গোলস কৌশলগত। পলিসিস ডিসিশনস এন্ড সিকোয়েন্সেস অফ অ্যাকশন ইনটু আ কোহেসিভ হোল। ঠিক আছে, তারপরে এখানে যেরকম বলছে যে ইট ক্যান অ্যাপ্লাই এট অল লেভেলস ইন অ্যান অর্গানাইজেশন এন্ড পার্টেন টু এনি অফ দ্য ফাংশনাল ইউনিট। তাহলে যে যে আমরা যে এই যে স্ট্র্যাটেজিটা, এটা যে কোনো একটা এরিয়াতেই আমরা অ্যাপ্লাই করে থাকতে পারি। যে সাধারণত সব কাজ করতে গেলে আপনি যেখানে যে স্ট্র্যাটেজিক মার্কেটিং যে কোনো একটা অর্গানাইজেশনে যান, সেটা আপনি ম্যানেজ করতে গেলে যে মার্কেটিং এর ক্ষেত্রে হোক যেটাই হোক, সেটা সবগুলা ক্ষেত্রে কিন্তু আমরা দেখা যাচ্ছে যে কম বেশি কিন্তু ইউ হ্যাভ টু আই মিন আপনি স্ট্র্যাটেজিটা ফলো করতে পারেন। সো যে স্ট্র্যাটেজি সব জায়গায় আপনার কিছু না কিছু একটা গেম প্ল্যান কিন্তু থেকে থাকে। ঠিক আছে, দাস দেয়ার মে বি প্রোডাকশন, financial, marketing, personal, and corporate strategies, just to name a few. If we look specifically, তার মানে দেখেন কি কি তো পুরো ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি হতে পারে, মার্কেটিং হতে পারে, পার্সোনাল স্ট্র্যাটেজি, জাস্ট মানে স্ট্র্যাটেজিস গুলা কি, কর্পোরেট স্ট্র্যাটেজিস তো অনেক বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজিস হতে পারে। প্রোডাকশন স্ট্র্যাটেজিস থাকতে পারে, ফাইন্যান্সিয়ালে থাকতে পারে, মার্কেটিং, পার্সোনাল, তাই না? তো এরকম if we look specifically at marketing, then there may be pricing. আমরা যদি মার্কেটিং এর মধ্যে দেখি, প্রাইসিং স্ট্র্যাটেজি যদি মানে মার্কেটিং এর স্ট্র্যাটেজি গুলো যদি আমরা কনসিডার করি, সেক্ষেত্রে কি কি হতে পারে? প্রাইসিং স্ট্র্যাটেজি হতে পারে, কি ধরনের প্রাইসিং করবেন? প্রিমিয়াম প্রাইসিং করবেন না কি পেনিট্রেশন প্রাইসিং, মানে মানে প্রাইসিংটা কেমন হবে? মানে আপনারা কি একটু বেশি হাই প্রাইসে সেল করবেন নাকি একদম লো প্রাইসে কম্পিটিটিভ প্রাইসে সেল করবেন? ডিপেন্ডিং অন দ্যাট প্রোডাক্ট স্ট্র্যাটেজিটা কেমন হবে, কি ধরনের প্রোডাক্ট দেবেন, প্যাকেজিং কেমন হবে, কি হবে, তো এই জিনিসগুলা। তারপর প্রমোশনস, কি কি ধরনের প্রমোশনস আপনারা দিতে পারেন, সেটাও অ্যাকচুয়ালি কিন্তু ডিপেন্ড করে। তারপরে যেরকম আছে হচ্ছে যে আপনার ডিস্ট্রিবিউশন আছে, মার্কেটিং, রিসার্চ, সেলস, অ্যাডভার্টাইজিং, মার্চেন্ডাইজিং এন্ড হোয়াট সো অন। মানে আই মিন সব জায়গায় কিন্তু ইউ হ্যাভ টু ফলো আ গেম প্ল্যান, যে আপনি কোন জিনিসটা কিভাবে কি করবেন, সেই জিনিসটা কিন্তু ডিপেন্ড করে আপনার মার্কেটিং স্ট্র্যাটেজির উপরে, তাই না? যে আপনি কি আই মিন কি ধরনের স্ট্র্যাটেজি ফলো করবেন। সব জায়গায় যে কোনো না যে কোনো যে ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে মার্কেটিং, সেলস, অ্যাডভার্টাইজিং, প্রমোশন, সব জায়গায় আপনার বেশ কিছু স্ট্র্যাটেজি ফলো করা লাগে। জি জি। তারও বলতেছে যে strategy is concerned with effectiveness rather than efficiency and is the process of analyzing the environment and designing the fit between the organization, its resources and objectives and the environment. তার মানে কি স্ট্র্যাটেজিটা বলতেছে যে মূলত কনসার্ন হচ্ছে স্ট্র্যাটেজিটা যেটার জন্য যে এফিশিয়েন্ট, মানে ইফেক্টিভনেস, যে আপনি যে একটা কাজ সঠিকভাবে করতেছেন। ইফেক্টিভনেস আর এফিসিয়েন্সির মধ্যে ডিফারেন্সটা তো জানেন, তাই না? ইফেক্টিভনেস আছে যে একটা সফলতার সাথে সঠিকভাবে একটা কাজ করা, আর এফিসিয়েন্টি আছে যে যত দ্রুত সময় ওই সফলতার ভাবে ওই সব মানে সঠিকভাবে কাজটা করা যায়, মানে এফিসিয়েন্টটা হচ্ছে
এফেক্টিভের চেয়ে বেশি, মানে এফিশিয়েন্ট হলে তো আপনি অবশ্যই এফেক্টিভ হবেন, বাট এফিশিয়েন্ট হলে যে আপনি খুব কম সময় বা দ্রুত কম রিসোর্সেস ইউজ করে এই কাজটা শেষ করতে পারতেছেন। ঠিক আছে, জি স্যার। সবাই একটু কাইন্ডলি মিউট করে দেন, আপনাদের এখানে আওয়াজ আসতেছে। ঠিক আছে, তারপরে যেখানে বলছে যে ধরেন আপনার একটা যে কোনো একটা এনভায়রনমেন্টে যে একটা এফেক্টিভনেস, যে সঠিকভাবে কাজটা শেষ করে আসাটা, ওই এনভায়রনমেন্ট এন্ড ডিজাইনিং দ্য ফিট বিটুইন দ্য অর্গানাইজেশন, ইটস রিসোর্সেস এন্ড অবজেক্টিভস এন্ড দ্য এনভায়রনমেন্ট। তার মানে কি, ওই অর্গানাইজেশন এবং এটার যে রিসোর্সেস গুলো আছে, যে সেটা যে যা যা রিসোর্সেস আছে এন্ড অবজেক্টিভস এন্ড দ্য এনভায়রনমেন্ট, এই সবগুলাকে কম্বাইন করে যে আপনি সঠিকভাবে যে কাজটা শেষ করে আসবেন, সেটাই হচ্ছে স্ট্র্যাটেজি সাধারণত মূল জিনিস। ঠিক আছে, তারপরে যদি আমরা যাই, দেখেন বেসিক্স অফ স্ট্র্যাটেজি, হোয়াট আর দ্য বেসিক্স অফ স্ট্র্যাটেজি। দেখেন একটা স্ট্র্যাটেজির বেসিক জিনিসগুলো কি কি থাকে। ফার্স্ট অফ অল হচ্ছে যে আপনার কিছু কোর কম্পিটেন্সি, মানে আই মিন বিজনেস ডেফিনেশন থাকে, তাই না? যে একটা বিজনেসে আপনি কোথায় করতেছেন, প্রোডাকশনে করতেছেন না মানে ফাইন্যান্সে করতেছেন না মার্কেটিং এ করতেছেন, সাপ্লাই চেনে, ডিস্ট্রিবিউশনে, কোথায় আপনি যে সেটার একটা স্কোপ অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস থাকে। ঠিক আছে, সেটার সাথে সাথে আপনার হচ্ছে যে কিছু কোর কম্পিটেন্সিস থাকে মানে আপনার সব জায়গায়। আর যেমন যেরকম আপনার কি কি কম্পিটিটিভ অ্যাডভান্টেজেস গুলা কি কি আছে, মানে আগে আমরা সারাউন্ডিংসটা কভার করে আসি, তারপরে আমরা স্ট্র্যাটেজিটা আরো বেটার বুঝতে পারবো। তারপর হচ্ছে স্ট্র্যাটেজি গুলা কি হয়, সাধারণত আমার বিজনেস ডেফিনেশন হচ্ছে যে আমি কোথায় স্ট্র্যাটেজিটা ফলো করব, আমার কি কি ধরনের স্কোপস আছে, এন্ড ওটার এনভায়রনমেন্টটা কি অবস্থা, ইন্টারনাল এনভায়রনমেন্ট, এক্সটার্নাল এনভায়রনমেন্ট, সেই অ্যানালাইসিস গুলা করা হয়ে থাকে বিজনেস ডেফিনেশনের আন্ডারে। দেন আপনার হচ্ছে যে স্ট্র্যাটেজির ক্ষেত্রে যে মেজর ডিসিশনস গুলো, স্ট্র্যাটেজি সাধারণত ফল করে যে আপনার কি কি মেজর ডিসিশনস। এখন আপনি আপনার পেটি ক্যাশ কি করবেন, আপনি এখন ওই যে নাস্তার খরচ আনলেন, এইগুলা না অ্যাকচুয়ালি স্ট্র্যাটেজির মধ্যে। মূলত হচ্ছে যে যেগুলো নাকি লং টার্ম একটু ডিসিশনস, মানে মেজর ডিসিশনস, সেগুলো সাধারণতই একটা লং টার্ম ডিরেকশন প্রোভাইড করে, সেই জিনিসগুলো হচ্ছে সাধারণত স্ট্র্যাটেজিজ এর আন্ডারে ফল করে। তো দেখা গেল যেরকম আপনার ধরেন যে মেজর ডিসিশন, তারপর হচ্ছে যে লং টার্ম ডিরেকশন, যে একটা মেজর যে যে ধরনের মেজর ডিসিশনস গুলো আমি নেই, ওই মেজর ডিসিশনস গুলো আমার যে লং টার্ম ডিরেকশনটা প্রোভাইড করে। তারপরে যেরকম বলতেছে যে ইন্টিগ্রেশন অফ অ্যাক্টিভিটি, তো ইন্টিগ্রেশন অফ অ্যাক্টিভিটির মধ্যে কি আছে, যে কোঅর্ডিনেট করা, সিনার্জি এন্ড ভিশন। তার মানে কি, ওই ওভারঅল যে আপনি যে বিজনেস ডেফিনেশন আন্ডারে আপনি যে স্ট্র্যাটেজিটা ফলো করবেন, সেটাকে কিন্তু ইন্টিগ্রেট করতে হবে, ইন্টিগ্রেশনে আনতে হবে, সবকিছুর একটা সমন্বয় করতে হবে। সমন্বয় করতে হলে কি করতে হবে, কোঅর্ডিনেট করা লাগবে। এবং সিনার্জিটা হচ্ছে যে আমরা যাতে সবকিছু সমন্বয় করলেই আমরা কিন্তু বেটার ফলাফল পাবো, বা বেশি ভালো ফলাফল পাবো, এবং মানে দেখা যাচ্ছে যে আরো মোর এফিশিয়েন্ট হবে, যে আগে যদি যা পাইতাম তার চেয়ে বেশি বেটার রেজাল্ট পাবো। হ্যাঁ, তারপর একটা ভিশন থাকতে হবে। মোর ওভার ফাইনালি আপনার হচ্ছে যে কোর কম্পিটেন্সিস গুলো, যে আপনার নিজস্ব কিছু জিনিস, যেমন আপনার কিছু কম্পিটিটিভ অ্যাডভান্টেজ থাকতে হবে, কোর কম্পিটেন্সি, যেটা আপনার কম্পিটিশন থেকে আপনাকে ডিফারেন্সিয়েট করবে, বা যার জন্য আপনি আপনার কম্পিটিটর যে প্রোডাক্ট থাকবে বা সার্ভিসেস থাকবে, যার জন্য আপনার অ্যাকচুয়ালি মানুষ আপনার প্রোডাক্টটা কিনবে, সেটাকে আমরা বলতেছি কোর কম্পিটেন্সিস। যে এই কারণে মানুষ অন্যের প্রোডাক্টটা না কিনে আমার প্রোডাক্টটা কিনবে। ঠিক আছে, আমার প্রোডাক্টটা কেন কিনবে, ওয়াই দে উইল বাই মাই প্রোডাক্ট। ঠিক আছে, ইটস বিকজ যে বিকজ অফ দ্য কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, মানে আমার এমন কিছু একটা অ্যাডভান্টেজ আছে যেটা অন্যরা অন্যদের কাছে নাই। আমি হয়তো খুবই একটা বেটার কোয়ালিটি প্রোডাক্ট দিচ্ছি, বা আমি যেই গুণগত মানের প্রোডাক্টটা প্রডিউস করি সেটা অন্যরা পারে না, বা আমি হয়তো এমন একটা দামে দিচ্ছি সেটা হয়তো অন্যরা পারে না। আহ অথবা হতে পারে এমন যে আমি যেই লোকেশনস বা ডিপেন্ডিং অন দ্যাট, মানে হোয়াট আর মাই কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, সেটা অন্যরা যাতে ম্যাচ না করে এরকম, এন্ড রিসোর্স ইমপ্লিকেশনস। তো ওভারঅল এই যে বিজনেস ডেফিনেশন বলেন, স্ট্র্যাটেজি, ইন্টিগ্রেশন অফ অ্যাক্টিভিটি এন্ড কোর কম্পিটেন্সি, এগুলোর একটা কনসিস্টেন্সি অফ অ্যাপ্রোচ সবগুলাই মোটামুটি থাকা লাগবে সব জায়গায়, মানে শুধু যে এক জায়গায় রাখবেন বিষয়টা তা না। ওভারঅল একটা কনসিস্টেন্সি সব জায়গায়, আপনি প্রোডাকশন বলেন, ফাইন্যান্স বলেন, মার্কেটিং বলেন, সাপ্লাই চেইন বলেন, সব ডিপার্টমেন্টের সাথে আপনি একটা কনসিস্টেন্সি অফ অ্যাপ্রোচ রেখে, দ্যাট উইল হেল্প টু ডিজাইন আ কর্পোরেট অর স্ট্র্যাটেজিক প্ল্যানস। আই মিন আপনার যে কর্পোরেট যে স্ট্র্যাটেজিক থাকবে, কর্পোরেট বা অথবা স্ট্র্যাটেজিক প্ল্যানস আছে। কর্পোরেট বলতে আমরা প্ল্যানস গুলো সাধারণত একটু লং টার্মস এর হয়, সেই লং টার্মস এর প্ল্যানস গুলো ডিজাইন করতে আমাদেরকে হেল্প করবে। ঠিক আছে,
তারপরে যদি যাই তারপরেরটাতে যেখানে দেখা যাচ্ছে এখানে তারা একটু আই মিন হিস্ট্রি নিয়ে কথা বলছে, হিস্ট্রি অফ এভলিউশন অফ স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট। আই মিন স্ট্র্যাটেজিটা কিন্তু ওভার দ্য নাম্বার অফ ইয়ার্স চলে আসতেছে। ইভেন ইন 1995 provides a historical perspective showing this evolution has progressed and acknowledges that strategic activity has described over the years as কিভাবে, যেরকম বাজেটিং দেখেন স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা যদি একটা স্ট্র্যাটেজিক মার্কেটিং ম্যানেজমেন্টও করতে যাই, ফার্স্ট অফ অল কিন্তু আমাদের কিছু কনসেপ্টস বা আইডিয়াস ফলো করা লাগবে। যেমন কি হতে পারে, যেরকম বাজেটিং আমরা কিন্তু ফার্স্ট অফ অল একটা বাজেট করি। ইভেন আপনি আপনার কথাও চিন্তা করে দেখেন, যেরকম এই বছরের কথা চিন্তা করেন বা আপনি একটা মাসিক ভিত্তিতে চিন্তা করে দেখেন, আপনি আপনার পার্সোনাল লাইফেও কিন্তু একটা বাজেট করেন, তাই না? একটা ম্যানেজ করার জন্য কিন্তু আপনি বাজেট করে থাকেন। নট অনলি দ্যাট, যে আপনার কোম্পানিতে যারা নাকি সেলসে আছেন তাদেরও কিন্তু একটা ফোরকাস্ট করা হয়, হয়তো অন্তর অন্তর 3 মাস বা 6 মাসের, হাফ ইয়ারলি বা 3 মাসের কোয়ার্টার বেসড একটা ইয়া হয় যে আমাদের এত টার্গেট, আমরা এত অ্যাচিভমেন্ট করতে চাই, সেরকম ভাবে কিন্তু আমরা একটা বাজেট করে ফেলি। So that is like early strategic activities was concerned with budgetary and control mechanisms, structured methods of allocating, monitoring, and investigating variances from budget provided a means of managing complex processes. তাহলে দেখেন বাজেটিংটা কেন, বাজেটিংটা আমরা করি কেন? আমরা হচ্ছে যে একটা বাজেট করি, বাজেট করার পর আমরা রিসোর্স ইউটিলাইজ করি, আমরা সেই বাজেটটা অ্যাচিভ করার চেষ্টা করি। তারপরে আমরা দেখি যে দিন শেষে মানে মাসে মানে কোয়ার্টার শেষে যে অ্যাকচুয়ালি আমরা কতটুকু অ্যাচিভ করতে পারছি এবং কতটুকু অ্যাচিভ করতে পারি নাই, বা আমরা কি ওভার অ্যাচিভ করছি কিনা। যদি আমরা দেখা যায় অ্যাচিভ করতে না পারি, তো সেই ক্ষেত্রে আরো কি কি জিনিস এমপ্লয় করা যায়, কোন কোন জিনিসগুলো এমপ্লয় করলে দেখা যাবে যে আমরা আরো রিসোর্সেস ইউটিলাইজ করি, বা আমরা বিভিন্ন ক্ষেত্রে এইগুলো ইউজ করে আমরা যাতে দেখা যাচ্ছে যে ওই বাজেটটা আমরা আমরা যে ফোরকাস্টটা করেছি ওই বাজেট অনুযায়ী আমরা কাজ করার চেষ্টা করি, অথবা যদি আমরা অ্যাচিভ করে ফেলি তখন দেখা যায় যে আরো বাজেট ইনক্রিজ করা হয়। ঠিক আছে? সো লং রেঞ্জ প্ল্যানিং এটাও একটা মানে স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর একটা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের একটা ওয়ান অফ দ্য ক্রুশাল অ্যাসপেক্ট, যে লং রেঞ্জ দেখা গেল কিন্তু একদিনের জন্য না, মিনিমাম যে দেখা গেল যে আপনি একদিনের জন্য কি করবেন বা এক সপ্তাহের জন্য কি করবেন, ব্যাপারটা কিন্তু এমন না। সাধারণত অ্যাটলিস্ট দে ডিল উইথ আ কোয়ার্টার, বা হয়তো 1 বছর 2 বছর 3 বছর এরকম, মানে লং রান একটা কিন্তু তারা ডিরেকশন প্রোভাইড করে, বা লং রেঞ্জের একটা তারা একটা করে থাকে। ঠিক আছে, যেটার জন্য তাদের একটা হয়। ঠিক আছে, তারপরে দেখেন যে বলতেছে যে আপনার যে স্ট্র্যাটেজিক প্ল্যানিং, strategic planning এ বলতেছে the 1970s and 1980s were the era of strategic planning with emphasis placed on specifying the overall direction and centralized control of planning activities, while still based around forecasting and extrapolation of past trends. Far greater attention was paid to understanding the business environment. তারপর হচ্ছে যে স্ট্র্যাটেজিক প্ল্যানিং, তার মানে দেখেন ফার্স্ট অফ অল হচ্ছে আপনার আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে যে বাজেটিং। একটা বাজেটিং আমরা করি, বাজেটিং করার পর একটা লং রেঞ্জ প্ল্যানিং থাকে, সাথে আমরা একটা ফাইনালি একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং করি। ঠিক আছে, সো ইটস লাইক মনিটরিং এন্ড কন্ট্রোলিং, একটা ওভারঅল যে স্ট্র্যাটেজিক প্ল্যানিংটা আমরা ডিজাইন করি। ফাইনালি স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর পরে আমরা হোয়াট উই ডু ইজ ম্যানেজমেন্ট। সো ম্যানেজমেন্ট ইজ ইম্পর্টেন্ট। সো স্ট্র্যাটেজিক আমরা দেখতেছি মেইনলি যে স্ট্র্যাটেজিক মার্কেটিং ম্যানেজমেন্ট নিয়ে কথা বলছি। Management is important because we are currently in the age of strategic management. Strategic management concerns both the formulation of strategy and how strategy is put into practice. তাহলে ম্যানেজমেন্টটা কি, আমরা যা যা প্ল্যান করছি, মানে আমরা একটা লং ডিউরেকশন প্ল্যান করলাম, যেভাবে যা যা করলাম সেই জিনিসটাকে আমরা কিভাবে উই ক্যান পুট ইনটু প্র্যাকটিস, বা আমরা সেই জিনিসটাকে কিভাবে কাজে লাগাতে পারি, সেই জিনিসটাই কিন্তু আমরা উই সি থ্রু দ্য স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট। ঠিক আছে, যে আমরা একটা জিনিসকে কিভাবে কাজে লাগিয়ে আমরা যে প্ল্যানস গুলা করেছিলাম বা যে গোলস গুলা সেট করেছিলাম ওই গোলস গুলাকে আমরা কিভাবে অ্যাচিভ করতে পারি। ঠিক আছে, সো দ্যাট ইজ হোয়াট ইজ লাইক পার্ট অফ আওয়ার মার্কেটিং স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, যে আমাদের যে ম্যানেজমেন্টটা আছে কনসার্নস বোথ দ্য ফর্মুলেশন স্ট্র্যাটেজি while still undertaking analysis and forecasting. Far greater prominence is placed on implementation. The concern is with managing change and transforming the organization with an increasingly turbulent business environment. তার মানে কনসার্নটা হচ্ছে যে আমাদের যে আছে যে we have to manage the change and transform the organization with an increasingly turbulent business environment. তা আমাদের দেখা যায় বিভিন্ন ব্যবসায়িক বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে তো আমাদেরকে বিজনেসটা ম্যানেজ করা লাগে। তো আমাদের যদি ওভাবে একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং থাকে, এর সাথে আমরা অনেক সময় কন্টিনজেন্সি প্ল্যানিংও বলে থাকি।
সো কন্টিনজেন্সি প্ল্যানিংটা হচ্ছে এমন, যেটা যে আপনার যে কোনো মানে আপনার লাস্ট রিসোর্ট হিসেবে কাজ করে, যেটা হচ্ছে যে হঠাৎ করে আপনি যদি কোনো একটা বিপদে পড়েন সেই সময় আপনি কি করবেন, সেটার থেকে আগের থেকে একটা পূর্ব পরিকল্পনা করে রাখা, যে আমার এই ধরনের বিপদ হলে বা আমার যদি এই ধরনের সমস্যা হয় আমি কি করতে পারি বা কি করব, সেটাই সাধারণত বলা হয়ে থাকে যে কন্টিনজেন্সি প্ল্যানিং। তো আমরা মূলত অনেকগুলো জিনিস দেখলাম, বাজেটিং দেখলাম, বাজেটিং দেখার পরে আমরা দেখলাম লং রেঞ্জ প্ল্যানিং, স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যাজ ওয়েল অ্যাজ ফাইনালি স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট। ঠিক আছে, সো দ্যাট ইজ আর লাইক হিস্টোরিক্যাল ইভলিউশন আমরা যদি দেখে থাকি স্ট্র্যাটেজি এন্ড ম্যানেজমেন্টের ক্ষেত্রে, মানে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে। সো এখানে বলছে যে পোর্টার provides an interesting perspective and views strategy in terms of developing a unique position by choosing to perform differently from the opposition। তার মানে পোর্টার মানে 1998 একটা ইন্টারেস্টিং পার্সপেক্টিভ দিয়েছিলেন যে ইউনিক একটা পজিশন টু পারফর্ম ডিফারেন্টলি ফ্রম দ্য অপোজিশন, যে কিভাবে আপনি আপনার কম্পিটিশন বা আপনার যারা কম্পিটিটর আছে, প্রতিদ্বন্দ্বী আছে, তাদের সাথে আপনি কিভাবে বেটার কম্পিট করতে পারেন, সেটা দি হ্যাজ প্রোভাইড। So making trade-offs with other possible competitive positions in order to protect the organization's competitive advantage। তার মানে এটা এমন ভাবেই তুলে ধরা হচ্ছে যে আপনার নিজস্ব কিছু একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বা কম্পিটেন্সি তুলে ধরা হইতে হবে, যেটা নাকি অন্যরা ইজিলি কপি করতে পারবে না বা অন্যরা ওই জিনিসটা সেম জিনিসটা প্রোভাইড করতে পারবে না। সো ওরকম একটা কিছু আপনাকে নিয়ে আসতে হবে মার্কেটে, টিকে থাকতে হলে, আই মিন মার্কেটে। Combining activities to fit into and reinforce an overall competitive position। তার বলতেছে যে combining activities to fit into, তার মানে ওভারঅল যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলাকে আপনার নিজস্ব এমন ভাবে ফিট করতে হবে, কোঅর্ডিনেট করতে হবে, মানে কোঅপারেশনটা এমন ও সমন্বয়টা এমন ভাবে করতে হবে যাতে জিনিসটা খুব স্মুথলি রান করে এন্ড প্রোভাইডস ইউ সাম কাইন্ড অফ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। তাতে কারণ এটাও কারণ ওই যে বলে না, মানে একত্রিত ভাবে কাজ করলে কিন্তু এটার আউটপুটটা সাধারণভাবে অনেকটা বেশি হয়ে থাকে। তাহলে বলতেছে যে আমরা সবগুলো অ্যাক্টিভিটিস যদি আমরা কম্বাইন করি টু ফিট ইনটু এন্ড রেইনফোর্স অ্যান ওভারঅল কম্পিটিটিভ পজিশন। এন্ড ফাইনালি বলতেছে যে এনশিওরিং অপারেশনাল এফেক্টিভনেস ওয়েন এক্সিকিউটিং অ্যাক্টিভিটিস। তার মানে ফাইনালি হচ্ছে যে উই হ্যাভ টু এনশিওর দ্য অপারেশনাল এফেক্টিভনেস, যে আমাদেরকে যে অপারেশনাল যে এফেক্টিভনেসটা আছে সেটাকে আমাদেরকে এনশিওর করতে হবে ওয়েন এক্সিকিউটিং অ্যাক্টিভিটিস, মানে আমরা যখন অ্যাক্টিভিটিস গুলোকে এক্সিকিউট করব তখন উই হ্যাভ টু এনশিওর দ্য অপারেশনাল এফেক্টিভনেস। আচ্ছা, তারপরে এইখানে জিনিসটা দেখেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের এলিমেন্টস অফ স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের সোর্সেস থেকে তিনটা জিনিস আমাদেরকে করতে হয়: স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস, স্ট্র্যাটেজিক চয়েস অ্যান্ড স্ট্র্যাটেজিক ইমপ্লিমেন্টেশন। সো এই তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চয়েস ফার্স্ট অফ অল হচ্ছে আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে, বের করে নিয়ে আসতে হবে এই জিনিসটা কি আছে। তারপর ওখান থেকে উই উইল চুজ কোন জিনিসটা আমরা করব, করার পরে ফাইনালি উই উইল ডু দ্য ইমপ্লিমেন্টেশন। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস এর মধ্যে কি আছে। ফার্স্ট অফ অল হচ্ছে যে আপনার দ্য এনভায়রনমেন্ট। প্রথমে আমাদেরকে এনভায়রনমেন্ট অ্যানালাইসিস করতে হবে, আমাদের ইন্টারনাল এন্ড এক্সটার্নাল এনভায়রনমেন্ট যে আছে সেই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে, যে অ্যাকচুয়ালি আমাদের বাইরের কি অবস্থা, এক্সটার্নাল এনভায়রনমেন্টের কি অবস্থা, ইন্টারনাল এনভায়রনমেন্টের কি অবস্থা, সেটা বিবেচনায় আনায় আমাদেরকে এনভায়রনমেন্ট অ্যানালাইসিস করতে হবে। কারণ যে কোনো জায়গায় গেলে আপনাদের কিন্তু আমরা আগে বোঝার চেষ্টা করি সেই জায়গাটার কি অবস্থা। তো সে একই ভাবে মানে একটা কোম্পানির ক্ষেত্রেও কিন্তু আপনার নিজস্ব আপনার কি কি স্ট্রেংথস, উইকনেস, অপরচুনিটিজ এন্ড থ্রেটস আছে সাধারণত আমরা সর্ট করে থাকি, SWOT, স্ট্রেংথস, উইকনেস, অপরচুনিটিজ এন্ড সর্ট অ্যানালাইসিস বলা হয়ে থাকে। তো আমরা ইন্টারনাল এন্ড এক্সটার্নাল এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস এভাবে করে থাকি। তারপরে সেখানে আমরা বোঝার চেষ্টা করি যে কালচার এন্ড স্টেক হোল্ডার এক্সপেকটেশনস, তো আমরা যে বিজনেস অপারেশনস বা যে কমিউনিটিতে অপারেট করব বা যে সোসাইটিতে আমরা অপারেট করছি সেখানকার কালচার এবং স্টেক হোল্ডার এক্সপেকটেশনস গুলা কি, হোয়াট ইজ দ্য কালচার এন্ড হোয়াট আর দ্য স্টেক হোল্ডার এক্সপেকটেশনস। তো সেটার উপরে বেস করে কিন্তু স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস ওয়ান অফ দ্য পার্ট। তো গেল। এন্ড ফাইনালি আপনার রিসোর্সেস এন্ড ক্যাপাবিলিটিস কি কি আছে, কারণ আপনি কি এনভায়রনমেন্টে এক্সটার্নাল ইন্টারনাল এনভায়রনমেন্ট অ্যানালাইসিস করলেন, আপনার সেই কালচারটা আপনি দেখলেন যে ওইখানে কালচারের কি অবস্থায় আছে,
হোয়াট ইজ দ্য কালচারাল সিচুয়েশন, এন্ড ওখানে আপনার সাথে যারা স্টেক হোল্ডার এক্সপেকটেশন, স্টেক হোল্ডারে কারা কারা আছে, সবাই, কনজিউমার্স, সোসাইটি, কমিউনিটি, ওখানে যারা আছে, গভর্নমেন্ট, হ্যাঁ, বায়ার্স, আপনার সাপ্লায়ার্স, সবাই যারা আপনার সাথে যারা রিলেটেড, তারাই হচ্ছে আপনার বিজনেসের স্টেক হোল্ডার্স। সো তাদের হোয়াট আর দেয়ার এক্সপেকটেশনস, ঠিক আছে, হোয়াট দে আর এক্সপেক্টিং। তো তাহলে এখান থেকে যে জিনিসটা আপনার ওই ইয়াটা গেল, তো ওভারঅল একটা অ্যানালাইসিস আপনি করে ফেললেন যে সবগুলা কি, এন্ড আপনার রিসোর্সেস এন্ড ক্যাপাবিলিটিস গুলো আছে সেটা। এখন এখান থেকে হচ্ছে যে আপনার চয়েস, এখন অ্যানালাইসিস করার পরে আপনি কোনটা জিনিসটা পিক করবেন, কোনটা রাখবেন, কোনটা রাখবেন না, কোন জিনিসটাতে আপনি কনসিডার করবেন, কোন জিনিসটা কনসিডার করবেন না, সেই জিনিসগুলো কিন্তু ওভারঅল ডিপেন্ড করবে হচ্ছে যে আপনার ইসের উপরে, আপনার স্ট্র্যাটেজিক চয়েসের উপরে। যেমন ধরেন আপনার ফার্স্ট অফ অল হচ্ছে যে আপনার স্ট্র্যাটেজিক অপশনস, কি কি ধরনের স্ট্র্যাটেজিক অপশনস আছে, কি কি আপনি অপশনস রাখবেন অ্যাকচুয়ালি, তাই না? স্ট্র্যাটেজিক সময় অপশনস গুলা, তারপরে হচ্ছে যে আপনাকে ওই অপশনস গুলার থেকে আবার চুজ করতে হবে যে, এখন সাপোজ আপনি ধরেন অনেকগুলো অপশনস থাকতে পারে, অপশন তো অনেকগুলাই থাকে, আপনি অনেকগুলো এর মধ্যে থেকে অনেক কিছুই নিতে পারেন। তো এর মধ্যে থেকে অ্যাকচুয়ালি আপনি কোন জিনিসটা চুজ করবেন, তাই না? সো এই স্ট্র্যাটেজিক অপশনস থেকে উই হ্যাভ টু কনসিডার দ্য লাইক ইভ্যালুয়েটিং দ্য অপশনস। সো এই স্ট্র্যাটেজিক অপশনস গুলো থেকে আমাদেরকে ইভ্যালুয়েট করতে হবে যে কি কি অপশনস নেওয়া যায়, কি কি অপশনস না নেওয়ার মতো। সো উই হ্যাভ টু চুজ দোজ অপশনস, যে হোয়াট আর দোজ অপশনস দ্যাট উই ক্যান চুজ, তাই না? তারপরে জিনিসটা বলতেছে যে স্ট্র্যাটেজিক অপশনস এর পরে হচ্ছে যে আপনার সিলেক্টিং স্ট্র্যাটেজি, ফাইনালি আপনি ওখান থেকে স্ট্র্যাটেজি সিলেক্ট করবেন যে অ্যাকচুয়ালি আপনি কোন স্ট্র্যাটেজিটা নিবেন বা আপনি কোন স্ট্র্যাটেজিটা করবেন, ঠিক আছে? তো ওখান থেকে হচ্ছে যে আপনার দ্যাট উইল, ফ্রম দেয়ার ইউ উইল কাম ইউর অপশনস। এন্ড ফাইনালি হচ্ছে আপনার স্ট্র্যাটেজিক ইমপ্লিমেন্টেশন। স্ট্র্যাটেজিক ইমপ্লিমেন্টেশনের মধ্যে হচ্ছে যে আপনার কি রিসোর্স প্ল্যানিং, যে আপনি কি কি রিসোর্স কম্বাইন করছেন, কোন কোন রিসোর্স গুলো আপনি কোথায় কিভাবে ইউজ করবেন বেসড অন ইউর স্ট্র্যাটেজিস। যে স্ট্র্যাটেজিটা সিলেক্ট করছেন সেই স্ট্র্যাটেজিটার উপরে বেস করে হচ্ছে যে আপনার রিসোর্স প্ল্যানিং। And organization structure and design, যে you will do the organizational structure and design, যে আপনি আপনার organizational যে structure আছে and design করবেন। Finally managing strategic change, and if finally you need if any kind of any changes, you will do that. আচ্ছা, এখন তাহলে এখানে একটা জিনিস দেখেন যে প্রিন্সিপাল এরিয়াস অফ স্ট্র্যাটেজিক ডিসিশনস, হ্যাঁ, যে স্ট্র্যাটেজিক ডিসিশনস আর কনসার্ন উইথ 7 প্রিন্সিপাল এরিয়াস, ঠিক আছে, 7টা প্রিন্সিপাল এরিয়াস। কি কি এই 7টা প্রিন্সিপালস? They are concerned with the scope of an organization's activities and hence with the definition of an organization's boundaries. তার মানে একটা অর্গানাইজেশনের অ্যাক্টিভিটিজ এর উপরে মানে তারা হচ্ছে concerned, and hence with the definition of an organization's boundaries. They relate to the matching of the organization's activities with the opportunities of its substantive environment. তার মানে কি করে তারা রিলেট করে, they relate to the matching of the organization's activities, অর্গানাইজেশনের যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলোর সাথে তারা রিলেট করা ট্রাই করে উইথ দ্য অপরচুনিটিস, আপনার যে যে অপরচুনিটিস গুলো আছে সেগুলো আপনার আপনার যে যে অপরচুনিটিস গুলো আছে সেই অপরচুনিটিস গুলো তো আপনার গ্র্যাব করতে হবে, তাই না? সেই অপরচুনিটিস গুলাকে কাজে লাগাইতে হবে। সেই অপরচুনিটিস গুলাকে কি দিয়ে কাজে লাগাবেন? সেই অপরচুনিটিস গুলাকে কাজে লাগানোর জন্য ইউ নিড ইয়োর organizational activities. Since the environment is continually changing, it is necessary for this to be accommodated by adaptive decision making that anticipate the outcomes as এখন দেখেন আপনার এনভায়রনমেন্ট, আপনি যে বিজনেস এনভায়রনমেন্টটাতে কাজ করছেন, আমরা যে এখন যে বিজনেস এনভায়রনমেন্ট কাজ করছি এটা কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জিং, তাই না? ইট ইজ নট দ্য সেম মানে অল দ্য টাইম। তো এটা এটা কিন্তু মানে দেখা যাচ্ছে যে ইভলভ করতেছে, যে এই এনভায়রনমেন্টটা খুবই কম্পিটিটিভ, খুবই মানে চেঞ্জিং র্যাপিডলি। তো দেখা যায় আজকে যে জিনিসটা আছে কালকে নাই। তারপর অনেক কিছু দেখেন, কোনো সময় ডলারের দাম বেড়ে যাচ্ছে, এক্সচেঞ্জ রেটে এফেক্ট পড়তেছে, কোনো সময় ট্যাক্স বেড়ে যাচ্ছে, কোনো সময় ট্রান্সপোর্ট এই যার যার কারণে অনেক ধরনের এফেক্ট হচ্ছে আর কি। সো এই জিনিসগুলোকে আপনি কিভাবে ম্যানেজ করবেন? ওই যে আমি একটা জিনিস বললাম যে কন্টিনজেন্সি প্ল্যানিং, সো এইগুলোকে কিন্তু আপনার পূর্ব প্রস্তুতি থাকতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার যেসব সক্ষমতা নাই, যেরকম ধরেন যে ধরনের ক্যাপাবিলিটিস গুলো নাই, যে ধরনের কোয়ালিটিস বা যে ধরনের ক্যাপাবিলিটিস আপনার দরকার, যোগ্যতা গুলো দরকার, সক্ষমতা গুলো দরকার, সেই যে জিনিসগুলো ওগুলোকে বাড়ানোর চেষ্টা করতে হবে। ওই জিনিসগুলোকে বাড়ানোর চেষ্টা করতে হলে আপনি আপনার যে কম্পিটিটিভ পজিশনিংটা আছে সেই জিনিসটাকে আরো বেশি বেটার কাজে লাগাতে পারবেন, ঠিক আছে?
তারপরে আপনার আরো যেটা বলতেছে যে ম্যাচিং দ্য অর্গানাইজেশন অ্যাক্টিভ উইথ অপরচুনিটিস অফ দ্য সাবস্ট্যান্সিয়েটিভ এনভায়রনমেন্ট। তার মানে এনভায়রনমেন্টে যখন যে অপরচুনিটি আসে সেটাকে কিন্তু কাজে লাগাইতে হবে, কারণ সেই যে অপরচুনিটিটাকে, সেই সুযোগটাকে যদি আমরা কাজে লাগাইতে না পারি তাহলে কিন্তু আমরা মিস করে ফেললাম, দেখা যাবে অন্য কেউ ওই সুযোগটা নিয়ে নিয়ে গেছে। তো সবার আগে যত দ্রুত আপনি নিজে সেই জিনিসটাকে কাজে লাগাইতে পারবেন ততই আপনার জন্য কিন্তু সেই জিনিসটা কি হবে, বেটার হবে। তারপর বলতেছে দ্য ম্যাচিং অফ এন অর্গানাইজেশন অ্যাক্টিভিটিজ উইথ ইটস রিসোর্সেস। তার মানে আপনার যে রিসোর্সেস আছে সেই রিসোর্সেস গুলাকে কি কি ম্যাচিং কাজে লাগাতে হবে অর্গানাইজেশনাল অ্যাক্টিভিটিজ এর সাথে। তার মানে ইউ হ্যাভ টু ম্যাচ দ্য ইউর অর্গানাইজেশনাল অ্যাক্টিভিটিজ উইথ ইটস রিসোর্সেস ইন অর্ডার টু টেক অ্যাডভান্টেজ অফ স্ট্র্যাটেজিক অপরচুনিটিজ। আমাদের যে স্ট্র্যাটেজিক অপরচুনিটিজ আছে, ইট উইল বি নেসেসারি টু হ্যাভ ফান্ডস, ক্যাপাসিটি, পার্সোনাল এটসেট্রা অ্যাভেলেবল when required। তার মানে কি, আমাদের যে ইন অর্ডার টু টেক অ্যাডভান্টেজ অফ স্ট্র্যাটেজিক অপরচুনিটি, যে স্ট্র্যাটেজিক অপরচুনিটিস আছে এগুলোর যদি অ্যাডভান্টেজ নিতে চাই তাহলে আমাদেরকে উই হ্যাভ টু ইউজ দোজ ফান্ডস, ক্যাপাসিটি, পার্সোনাল অ্যাভেলেবল when required। ঠিক আছে। তাহলে বলছে দে হ্যাভ মেজর ইমপ্লিকেশনস ফর অর্গানাইজেশন such as acquiring additional capacity, disposing of capacity or reallocating resources in a fundamental way। তার মানে কি, অনেকগুলো ধরনের মেজর ইমপ্লিকেশনস আছে যে কিভাবে আমরা ক্যাপাসিটিটাকে ইউজ করব বা আমাদের ধরনের কি ধরনের ক্যাপাবিলিটিস গুলো আছে সেগুলো আমরা কিভাবে কি কাজে লাগাতে পারি। বুঝতে পারছেন? এখন দেখেন অপরচুনিটিসটা কিন্তু সবাই সবভাবে কাজে লাগাবে না, এখানে মূলত যা বলতেছে বিকজ এক একটা কোম্পানি তার যে রিসোর্সেস আছে, তার যে কেপাবিলিটিস আছে, তার যে ক্যাপিটালস আছে বা তার যে সক্ষমতা আছে সেটার উপরে বেস করে কিন্তু বেসড অন দ্য ম্যানেজারিয়াল ডিসিশন মেকিং তারা তাদের মতো করে কিন্তু তাদের কোম্পানি ওয়াইজ ডিসিশন নিবে যে জিনিসটা এখন একটা কোম্পানির জন্য যেটা ভালো হবে নট নেসেসারিলি সেম জিনিসটা কিন্তু আরেকটা কোম্পানির জন্য একই ভাবে হবে, ব্যাপারটা কিন্তু তা না। কারণ এক একজনের capabilities different, resources different, সো এক একজনের এক এক রকম। তো তার কোম্পানির উপরে বেস করে, ইন্টারনাল পজিশনের উপরে বেস করে the managers will make the decisions making, do the decision making। এই যে বলছে determine the organization and ED positioning of organizational boundaries will be influenced by managerial preferences and conceptions as by environmental possibilities। যারা নাকি মূলত দায়িত্ব থাকবে, যারা নাকি ম্যানেজারিয়াল পজিশনটা হোল্ড করবে, বা যারা দায়িত্ব নিবে, they will take the decisions, they will make the strategy, and based on that ওই স্ট্র্যাটেজির উপরে তারা they will take their decisions। ঠিক আছে। তারপর বলছে they will affect the organization's long term direction। তারা যে অর্গানাইজেশনের লং টার্ম ডিরেকশনটাকে এফেক্ট করে। They are complex in nature since they tend to be non-routine and involve a large number of variables। তার মানে বলতেছে সাধারণত এই যে স্ট্র্যাটেজিক যে ডিসিশন মেকিং গুলো হয় এই পজিশন থেকে, সাধারণত এইগুলা কি হয়, কমপ্লেক্স হয়, and they tend to be non-routine, সাধারণত non-routine বিকজ লং রেঞ্জ ডিসিশন মেকিং হয়, মোর কমপ্লেক্স ডিসিশনস নিয়ে তারা হ্যান্ডেল করে, যে ডে টু ডে এটা না না, মোর লাইক কমপ্লেক্স লং রেঞ্জ যে প্ল্যানস গুলো আছে সেগুলো নিয়ে মোরলেস তারা দেখা যায় যে হ্যান্ডেল করে থাকে। বুঝতে পেরেছেন? এখানে দেখেন, সো ডিফারেন্সেস বিটুইন স্ট্র্যাটেজিক প্ল্যানিং এন্ড মার্কেটিং প্ল্যানিং। সো আমাদের যে স্ট্র্যাটেজিক প্ল্যানিং আছে এবং মার্কেটিং প্ল্যানিং আছে সেটার মধ্যে মূল ডিফারেন্সটা কি সেটা আমরা একটু দেখে নিব। ঠিক আছে। যে স্ট্র্যাটেজিক প্ল্যানিং সাধারণত কনসার্ন উইথ ওভারঅল লং টার্ম অর্গানাইজেশনাল ডিরেকশন। ঠিক আছে। যে আমরা যদি স্ট্র্যাটেজিক প্ল্যানিং বলে থাকি যে এটা হচ্ছে সাধারণত কনসার্ন উইথ ওভারঅল লং টার্ম অর্গানাইজেশনাল, একটা লং টার্ম অর্গানাইজেশনাল যে ডিরেকশন আছে সেটা। আর মার্কেটিং প্ল্যানিং এর ক্ষেত্রে কনসার্ন উইথ ডে টু ডে পারফরমেন্স এন্ড রেজাল্টস, যে আমরা ডে টু ডে আমরা কি টার্গেট কতটুকু অ্যাচিভ করলাম, আজকে কতটুকুন টার্গেট অ্যাচিভ হইলো, কতটুকুন কি প্রমোশনাল করলাম, কেমন অ্যাডভার্টাইজিং স্পেন্ড করলাম, সাধারণত ডে টু ডে পারফরমেন্স। আর স্ট্র্যাটেজিক প্ল্যানিংটা হয়ে থাকে সাধারণত অর্গানাইজেশনাল।
প্রোভাইডস দ্য লং টার্ম ফ্রেমওয়ার্ক ফর দ্য অর্গানাইজেশন, একটা লং টার্ম ফ্রেমওয়ার্ক প্রোভাইড করে, যে স্ট্রাকচার দিয়ে দেয় যে কিভাবে আমরা কি কাজ করবো একটা লং টার্মের জন্য, সে ডাউন দ্য লাইন 2 ইয়ার্স 3 ইয়ার্স বা 5 বছরের জন্য কিভাবে কি আমরা কাজ করবো সেটা। রিপ্রেজেন্টস অনলি ওয়ান স্টেজ ইন দ্য অর্গানাইজেশন ডেভেলপমেন্ট। আর মার্কেটিং প্ল্যানিং এর ক্ষেত্রে দেখা যায় যে সাধারণত একটা স্টেজ তারা দিয়ে থাকে, যে দে রিপ্রেজেন্টস মোস্টলি ওয়ান স্টেজ ইন দ্য অর্গানাইজেশন ডেভেলপমেন্ট, যে আমরা আজকে এই দিকটা এই মার্কেটটাতে ডেভেলপ করতে চাচ্ছি বা এইদিকে আমরা সেলসটা বাড়াতে চাচ্ছি, এই মার্কেট থেকে এত সেলস। সো একটা সিঙ্গেল স্টেজ না, পুরো একটা ফ্রেমওয়ার্ক না, নট ফর দ্য ফুল ফ্রেমওয়ার্ক ফর দ্য হোল কোম্পানি, বাট একটা সিঙ্গেল স্টেজ ডেভেলপমেন্ট হইতে পারে। ওভারঅল ওরিয়েন্টেশন নিডেড টু ম্যাচ দ্য অর্গানাইজেশন টু ইটস এনভায়রনমেন্ট। তার মানে পুরো ওভারঅল নিডেড টু ম্যাচ দ্য অর্গানাইজেশন টু ইটস এনভায়রনমেন্ট। তো ওভারঅল ওরিয়েন্টেশনটা কিন্তু লাগবে পুরোপুরি সব কোম্পানিকে, কিন্তু মোর অর লেস দেখা যাচ্ছে যে দে হ্যাভ টু engage themselves to match the organization to its environment। তার মানে এই এনভায়রনমেন্টের সাথে যদি if they wanted to match, তাহলে কিন্তু একটা ওভারঅল ওরিয়েন্টেশনে কিন্তু লাগবে। ঠিক আছে। আর এখানে হচ্ছে যে ফাংশনাল এন্ড প্রফেশনাল ওরিয়েন্টেশন টেন্ডস টু প্রিডমিনেট, দেখা যাচ্ছে যে আপনার যে ফাংশনাল ক্যাটাগরি ওয়াইজ, যেরকম ফাংশনাল যে হচ্ছে যেরকম ধরেন আপনার সেলস কি করবে, ব্র্যান্ডিং কি করবে, হ্যাঁ অ্যাডভার্টাইজমেন্ট ব্র্যান্ডিং কি করবে, এরকম ফাংশনাল ওয়াইজ করা হয়। এটা ওভারঅল পুরো কোম্পানির থেকে যে ওরিয়েন্টেশন লাগবে সেটা না। আর স্ট্র্যাটেজি ডিরেকশনটা বা প্ল্যানিংটা পুরো ওভারঅল কোম্পানির থেকে হয়। এটা সবার এখানে পার্টিসিপেশন দরকার, সবাই এখানে অংশগ্রহণ করতে হবে। ঠিক আছে। সো গোলস এন্ড স্ট্র্যাটেজিজ আর ইভালুয়েটেড ফ্রম এন ওভারঅল পার্সপেক্টিভ। কারণ হ্যাঁ সাধারণত যেহেতু আমরা এটা কোম্পানি ওয়াইজ প্ল্যানিং হয়ে যায় স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর ক্ষেত্রে, তাহলে গোলস এন্ড স্ট্র্যাটেজি সব খালি একটা ডিপার্টমেন্ট অ্যাচিভ করলো আর বাকি ডিপার্টমেন্ট করলো না, ব্যাপারটা এমন না। সবার সাথেই জিনিসটাকে কমিউনিকেট করতে হবে, সমন্বয় করতে হবে, জিনিসটাকে সবাইকে জানাইতে হবে, জিনিসটা সমন্বিত ভাবে জিনিসটাকে অ্যাচিভ করতে হবে জিনিসটাকে, গোল। আর এখানে হচ্ছে গোলস আর সাব ডিভাইডেড ইনটু স্পেসিফিক টার্গেট। সাধারণত টার্গেটস অমুক মার্কেটে এত, ধরেন ঢাকার মার্কেটে এত, চিটাগাং এর মার্কেটে এত, বরিশালের মার্কেটে এত, সেরকম সাব ডিভাইড করে দেওয়া হয় এক একজনের জন্য, এক এক যার যার টেরিটরি অনুযায়ী ভাবে এখানে এই ধরনের মার্কেটিং হবে, আমরা এখান থেকে এই ধরনের সেলস আশা করতেছি। সো একটা ডিপার্টমেন্টে গোলস আর সাব ডিভাইডেড ইনটু স্পেসিফিক পার্টস। আর এখানে স্ট্র্যাটেজিটা হচ্ছে যে ওভারঅল একটা অর্গানাইজেশনাল পার্সপেক্টিভ থেকে। ফাইনালি হচ্ছে রিলেভেন্স অফ গোলস এন্ড স্ট্র্যাটেজিজ অনলি এভিডেন্ট ইন দ্য লং টার্ম। তার মানে কি বললো, যে রিলেভেন্স অফ গোলস এন্ড স্ট্র্যাটেজিজ অনলি এভিডেন্ট ইন দ্য কি লং টার্ম। তার মানে যে রিলেভেন্সটা আছে গোলস এন্ড স্ট্র্যাটেজিজ এর যে রিলেভেন্স, শি ইজ অনলি এভিডেন্ট ইন দ্য লং টার্ম। তো এটাও সাধারণত দেখা যায় শুধু লং টার্মেই কাজে লাগানো যায়, দেখা যাবে লাগে যে রিলেভেন্সটা আছে, যে মানে গ্রহণযোগ্যতাটা বা আমরা যে রিলেভেন্স মানে একই সাথে একত্রিত ভাবে সাধারণত লং রানেই জিনিসটা কাজে লেগে থাকে, বা ওভারঅল আমরা একটা বিগ পিকচার দেখতে পারি। এটার যে সামঞ্জস্যতাটা আছে, সামঞ্জস্যতাটা আমরা একটা বিগ পিকচারটা সেটা লং রানেই দেখে থাকি। রিলেভেন্স অফ গোলস এন্ড স্ট্র্যাটেজিজ ইজ ইমিডিয়েটলি ইভিডেন্ট। আর এখানে দেখা যাচ্ছে যে ইমিডিয়েটলি ইভিডেন্ট হয়, যেটা সেটা সাধারণত যে সামঞ্জস্যতাটা দেখা যায় যে সাধারণত লং রানে হয় স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর ক্ষেত্রে, whereas in the in terms of marketing planning এটা সাথে সাথেই দেখা যায় আমরা we can see that। তো দেখেন এলিমেন্টস অফ এ কম্পিটিটিভ স্ট্র্যাটেজি কি হচ্ছে, যে সোর্স মিল্টন এন্ড কম্পিটিটিভ স্ট্র্যাটেজির ক্ষেত্রে কি কি হতে পারে, প্রোডাক্ট, প্রাইস, কাস্টমার, ডিস্ট্রিবিউশন, সেলস ফোর্স, অ্যাডভার্টাইজিং এন্ড ম্যানুফ্যাকচারিং। তো এইসব সব ক্ষেত্রেই কিন্তু আপনার কম্পিটিটিভ স্ট্র্যাটেজিটা হতে পারে। ঠিক আছে। যেমন দেখেন এটা একটু বড় করে দিচ্ছি আপনাদের দেখতে একটু সুবিধা হবে। যেমন প্রোডাক্টের ক্ষেত্রে কি কি হতে পারে, দেখেন ফাংশনাল স্ট্র্যাটেজি, প্রোডাক্টের একটা কি 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 এই এর প্রোডাক্ট কি কি কাজে ইউজ করে। যেমন একটা মোবাইল আপনি কিন্তু এখন সব অনেক কাজে ইউজ করতে পারেন, ক্যামেরা হিসাবে ইউজ করেন, ফোন হিসাবে ইউজ করেন, গান শোনার জন্য ইউজ করেন, ইউটিউবে ভিডিও দেখার জন্য ইউজ করেন, আরো অনেক কিন্তু ফাংশনালিটিস আছে। তারপর টেকনিক্যাল ডেভেলপমেন্ট প্ল্যান, তো আপনার যে স্মার্টফোনটা কিভাবে আপনার ডেভেলপ, এটাকে আরো কিভাবে উন্নত করা যায়, আরো কি কি ফিচার্স এটার সাথে অ্যাড করা যায়, হ্যাঁ কি কি ধরনের আরো টেকনোলজি আনা যায় সেটা। তারপর প্যাকেজিং, তারপর সার্ভিস লেভেলস এন্ড রেঞ্জ এক্সটেনশনস। তো ডিফারেন্ট প্রোডাক্টের ক্ষেত্রে আপনি কি কি ধরনের কম্পিটিটিভ স্ট্র্যাটেজি ইউজ করতে পারেন সেই জিনিসগুলো আছে। তারপর প্রাইসিং এ আপনি কি কি ধরনের ডিসকাউন্ট প্রাইসিং করবেন না লিস্ট প্রাইসিং, সো কি কি ধরনের প্রাইসিং ইউ ওয়ান্ট টু ইউজ, সেই প্রাইসিং গুলা কিন্তু এখান থেকে আপনি কম্পিটিটিভ স্ট্র্যাটেজির একটা পার্ট হতে পারে। তারপরে কাস্টমারের ক্ষেত্রে যেমন বলছে কাস্টমার এজেন্টস রিসার্চিং কাস্টমার নিডস বাই সেগমেন্ট, সেগমেন্টিং টিম বা মার্কেটস বাই কাস্টমার নিডস, ডিস্ট্রিবিউশন চ্যানেলস এন্ড এক্সপোর্ট। তো কাস্টমারের ক্ষেত্রে আপনার কম্পিটিটিভ স্ট্র্যাটেজিটা কি হইতে পারে, দেখা যাচ্ছে যে আপনি কাস্টমার টার্গেটস কোন কোন ধরনের কাস্টমার টার্গেট করবে এবং কি কি ধরনের নিডস তাদেরকে ফুলফিল করবেন, সেই নিডস গুলো আপনি কিন্তু ওখান থেকে বের করে নিয়ে আসতে পারেন, যে কাস্টমারের কি কি ধরনের চাহিদা আপনি পূরণ করবেন,
সেটা অনুযায়ী আপনি মার্কেটটাকে সেগমেন্ট করে ফেলেন, ভাগ করে ফেলবেন, কার যার যে দরকার সেই অনুযায়ী আপনি মার্কেটটাকে ভাগ করলেন। কারো কারো কেউ অনেক দামি ফোন ইউজ করে, আবার কেউ নর্মাল যে না বাটন ফোনও ইউজ করে। তো বাটন ফোন যখন ইউজ করে, সে যদি শুধু ফোনটা ইউজ করার জন্য করে, তার আর কোনো কিছু দরকার নাই, জাস্ট খালি একটা রাফ ইউজের জন্য একটা বাটন ফোন তারা কিন্তু ইউজ করে থাকে, নট দ্য স্মার্টফোন। তাহলে কিন্তু এটা কিন্তু বেসড অন ইউর নিড, তো এটা একটা টার্গেট সেগমেন্ট। তারপরে কিভাবে ডিস্ট্রিবিউশন চ্যানেলস, কি দোকানের মাধ্যমে সেল করবেন, কোথায় পাওয়া যাবে, অনলাইনে না কোথায়, কি কিভাবে ডিস্ট্রিবিউশন করছেন, সেই বিষয়গুলো থাকে। তারপরে আপনার প্রোডাক্টটা কি এক্সপোর্ট ওরিয়েন্টেড হবে, অন্য দেশেও আপনি সেল করবেন, তো এরকম অনেক ধরনের কম্পিটিটিভ অ্যাডভান্টেজেস কিন্তু থেকে থাকে কাস্টমার রিলেটেড। Then there is like the distribution, identifying appropriate channels, accessing successful distribution, stock and service levels, and operating costs. যে আপনি কোন মাধ্যমে সেল করবেন, অনলাইনে সেল করবেন না দোকান দিয়ে সেল করবেন না অন্য কারো মাধ্যমে সেল করবেন, ডিস্ট্রিবিউটর নেবেন কি নিবেন, কিভাবে সেল করলে আপনার অ্যাডভান্টেজটা আসে, সেই জিনিসটা কিন্তু আপনি এখান থেকে ইউ ক্যান ফাইন্ড ইট আউট। তারপরে অ্যাক্সেসিং সাকসেসফুল ডিস্ট্রিবিউটরস, তারপরে আপনার সাকসেসফুল ডিস্ট্রিবিউটর আছে যে হোয়াট আর দোজ সাকসেসফুল ডিস্ট্রিবিউটরস আছে সেটা, এন্ড ফাইনালি স্টক এন্ড সার্ভিস লেভেলস। লাইক দ্য স্টক এন্ড সার্ভিস লেভেলস এর ক্ষেত্রে হচ্ছে যে মানে হোয়াট আর দোজ স্টক এন্ড সার্ভিস লেভেলস, কি কি ধরনের আপনি কেমন স্টক রাখবেন, কিভাবে রিপ্লেনিশ করবেন, সো দিস আর দ্য থিংস দ্যাট আর গোইং টু বি কনসিডার্ড। এন্ড ফাইনালি হচ্ছে যে আপনার অপারেটিং কস্ট, সো আপনার কোন চ্যানেলটা ফলো করলে অপারেটিং কস্ট সবচেয়ে বেশি কম হবে এবং আপনি কম খরচে জিনিসটাকে ডিস্ট্রিবিউট করতে পারবেন, সেটা কিন্তু ম্যাটার অফ কনসার্ন। এন্ড ফাইনালি দেখেন অ্যাডভার্টাইজিং এন্ড প্রমোশন, টার্গেট অডিয়েন্স কারা হবে, ঠিক আছে, কাদের কাছে আপনি অ্যাকচুয়ালি ইউ ওয়ান্ট টু সেল ইট অফ। And finally communication objective কি, media advertisement weight, promotion plans and timing and point. সো আপনি কি ধরনের মিডিয়া ইউজ করবেন, কিভাবে আপনার কাস্টমার অনলাইন, আপনি কি মানে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং করবেন, নিউজ পেপারে দিবেন, এমনি অ্যাডভার্টাইজিং করবেন, না ওয়ার্ড অফ মাউথ করবেন, অনেকগুলা ব্যাপার। তারপরে কি কি ধরনের মিডিয়া আছে, অ্যাডভার্টাইজিং চ্যানেলস আছে, কোনটাতে গেলে আপনার সবচেয়ে বেশি এফেক্টিভ। এক একটা প্রোডাক্ট বা এক একটা সার্ভিসের জন্য কিন্তু এক এক ধরনের মিডিয়া বা সার্ভিস চ্যানেলস ইউজ হয়ে থাকে। তো ওই জিনিসগুলো কিন্তু আমাদেরকে ওইভাবে মাথায় রাখতে হবে যে আমরা কিভাবে কোন জিনিসটা ইউজ করে থাকবো। তারপরে বলতেছে আপনার সেলস ফোর্স এর ক্ষেত্রে যে যারা আপনার সেলস ফোর্স থাকবে, কাস্টমার প্রায়োরিটিজ, প্রোডাক্ট প্রায়োরিটিজ, ইনসেন্টিভস এন্ড রিওয়ার্ডস। তো যারা ইয়া করবে তো তারা অবশ্যই সেলস ফোর্স উইল অলওয়েজ লুক ফর যে হ্যাঁ কাস্টমার প্রায়োরিটিজ এবং আপনার প্রোডাক্ট প্রায়োরিটিজ গুলোকেও তুলে ধরতে হবে, প্রোডাক্টের যে ফিচার্স গুলা সেগুলো কেন বেটার দেন কম্পেয়ার টু আদার প্রোডাক্টস, সেই জিনিসগুলো কিন্তু আপনার সেলস পার্সোনালদেরকে বুঝতে হবে এবং এই জিনিসটা কিন্তু তাদের কাস্টমারদের কাছে তুলে ধরতে হবে এবং ওই প্রোডাক্ট প্রায়োরিটিস গুলাকে এমন ভাবে তুলে ধরতে হবে যেটা নাকি কাস্টমার প্রায়োরিটিস এর সাথে ম্যাচ করে, যার কারণে বুঝাইতে হবে যে অ্যাকচুয়ালি দে নিড দ্য প্রোডাক্ট এন্ড কি কি কারণে দে নিড দ্য প্রোডাক্ট, এন্ড যে প্রোডাক্টের যে ফিচার্স গুলো আছে এই প্রোডাক্টের ফিচার্স গুলা তাদের নিডটাকে কিভাবে অ্যাকচুয়ালি সলভ করবে, ঠিক আছে। সো এর জন্য তাদের দে হ্যাভ देयर ওন ইনসেন্টিভস এন্ড রিওয়ার্ডস। এন্ড ফাইনালি হচ্ছে ম্যানুফ্যাকচারিং, ডেফিনেটলি যে সাস্টেইনেবল কোয়ালিটি এন্ড ভলিউম লেভেলস, যে আপনাকে যাই প্রডিউস করেন ভালো গুণগত মানের মেনটেন করতে হবে, যেটা যাতে মানটা যাতে গুণগত মানটা যাতে বজায় থাকে, সেটা সক্রিয়ভাবে যাতে আপনার কোম্পানির নাম ধরে রাখার জন্য আপনি যত অ্যাডভার্টাইজিং মার্কেটিং যাই করেন, আপনার কিন্তু মান, প্রোডাক্ট কোয়ালিটি যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি মার্কেটে বেশি টিকে থাকতে পারবেন না। তারপরে আমাদের আরো ক্ষেত্রে যে কস্ট রিডাকশন, কিভাবে কস্ট কমানো যায় অন্যান্য জিনিস ইউজ করে, প্রোডাক্টের গুণগত মান ঠিক রেখে কিভাবে উই ক্যান রিডিউস দ্য কস্ট, কিভাবে কস্টটা কমিয়ে আনা যায়, যেরকম কি কি ধরনের মেটেরিয়ালস হয়তো আরো চিপার সোর্সেস থেকে ইউজ করলে যেটা আরো কম খরচে দিচ্ছে, কোয়ালিটি একই বাট আরো কম খরচে হয়তো আরেকজনের সাপ্লায়ার কাছ থেকে পাচ্ছি সেরকম। এন্ড ফাইনালি কোয়ালিটি এনহ্যান্সমেন্ট, কিভাবে আরো কোয়ালিটিকে অলওয়েজ আমাদের চেষ্টা করতে হবে কিভাবে আমরা কোয়ালিটিকে ইমপ্রুভ করতে পারি, ঠিক আছে। সো আপনাদের নেক্সট ক্লাস থেকে আমরা এই চ্যাপ্টার 15 থেকে ইউজ করব, 15 থেকে শুরু করব। আজকে এখানে আমরা এই পর্যন্তই শেষ করছি, ঠিক আছে। নেক্সট ওকে ক্লাসে স্যার। আমরা এই শুরু করব, যেহেতু আজকে নামাজ আছে সো আমরা একটু আর্লি ছেড়ে দিলাম, হ্যাঁ। ঠিক আছে স্যার। সো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা ওখান থেকে শুরু করব। আপনারা এখানে কয়জন আছেন? আচ্ছা, তো ঠিক আছে, তো আপনাদের সাথে আবার নেক্সট ইতে দেখা হবে, নেক্সট শুক্রবারে দেখা হবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, হ্যাঁ। আল্লাহ হাফেজ।